প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ২৪-এর পট পরিবর্তনে ভারত বিএনপি সম্পর্কের নতুন সমীকরণ এবং আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। সর্বশেষ জানাবো শিক্ষার্থীর উপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, ছবির মূল ফটকে তালা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুই মামলায় দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে এক মামলায় ১২ জন ও অপর মামলায় ১৭ জন আসামি। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে দুদকের করা ৬ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১৪ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান বাদী হয়ে সজীব ওয়াজেদ জয়কে প্রধান ও শেখ হাসিনাকে সহযোগী আসামি করে মামলা করেন। এই মামলায় আরও ১৩ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। গত ১৪ জানুয়ারি দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা নিজের মালিকানায় ও তার ছেলে মেয়ে, বোন এবং বোনের ২ ছেলে মেয়ের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের প্লট বরাদ্দ নিয়েছেন। এতে বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা লঙ্ঘন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, তার দপ্তর সহ প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের কর্মচারীদের প্রভাবিত করে ক্ষমতার অপব্যবহার করেছেন। ২৪-এর পট পরিবর্তনে ভারত বিএনপি সম্পর্কের নতুন সমীকরণ। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে ঐতিহাসিকভাবে ভারসাম্যহীনতার অভিযোগ দীর্ঘদিনের। প্রতিবেশী ভারত বরাবরই বাংলাদেশের আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, যেখানে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক ছিল শীতল ও সংশয়পূর্ণ। দিল্লির পক্ষ থেকে অতীতে বিএনপি সরকারের সঙ্গে নেতিবাচক অভিজ্ঞতার কথা উল্লেখ করা হলেও বিএনপি বরাবরই বলে এসেছে তারা সমমর্যাদা ভিত্তিক সম্পর্ক চায়, তবে ভারত বিরোধী নয়। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সক্রিয় উদ্যোগ নেয়। যদিও তা শেষ পর্যন্ত সফল হয়নি, বরং মোদী ও শেখ হাসিনার ব্যক্তিগত রসায়ন ও ভারতের ধারাবাহিক সমর্থনে দুই দেশের সরকার পর্যায়ের সম্পর্ক আরও দৃঢ় হয়। তবে ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে বিএনপির নতুন সম্পর্ক গড়ার সুযোগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের কিছু গুরুত্বপূর্ণ দাবি পূরণে বিএনপি আগ্রহ দেখালে ভারতও সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত থাকবে। বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা এবং আগামী নির্বাচনে বিএনপির শক্তিশালী ফলাফলের সম্ভাবনা থাকায় ভারতের কাছে বিএনপি এখন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে আগামী দিনে ভারত বিএনপি সম্পর্কের নতুন রূপরেখা ও সমীকরণ গঠনের দিকে নজর রাখছে কূটনৈতিক মহল। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাইব। তিনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে অনিশ্চয়তার যে একটা ভাব আছে সেটা কেটে যায়। সালাউদ্দিন বলেন, আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। প্রধান উপদেষ্টাও ইতিপূর্বে আমাদের আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন।
শিক্ষার্থীর উপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক আছে। শহর থেকে শিক্ষক, বাস ও শাটল ট্রেন সঠিক সময়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসন জানায়, গতকাল সোমবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এরপর রাত 1:30টার দিকে প্রধান ফটকে তালা দেয় শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ ছিল। এ সময় শিক্ষার্থীরা পাশের ছোট গেট দিয়ে ও শিক্ষকরা রিকশা যোগে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে ফটক খুলে দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, একজন ছাত্রের সঙ্গে সিএনজিওয়ালার কথা কাটাকাটি হয়। ভাড়া অথবা শিক্ষার্থীর বাইকে সিএনজি দিয়ে আঘাত করার অভিযোগ আমরা এখন পর্যন্ত শুনেছি। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ প্রশাসনও আমাদের সহযোগিতা না পেয়ে মূল ফটকে তালা দিয়েছেন। আমরা গতকাল পহেলা বৈশাখের পর লাখের উপরে মানুষ বিশ্ববিদ্যালয়ের থেকে সঠিকভাবে বের করতে ব্যস্ত ছিলাম। এখন বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করছি। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে বাস ছেড়ে গেলেও মূল ফটক বন্ধ থাকায় তা ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারছে না। প্রক্টোরিয়াল বডি সমস্যার সমাধানের চেষ্টা করছে।